কিভাবে শুরু করতে চান বলেন? ওয়ার্ল্ড কাপ ওটা লাস্ট হইলে ভালো হয় না? কারণ এটা তো থামবে না, ওটা চলতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় ওটা দিয়েই শুরু করা ভালো। সো আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর মধ্যে একটা ডেফিনেটলি ছিল আমাদের নতুন যে স্টেডিয়ামটা পূর্বাচলে, শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ওটার টেন্ডার প্রসেসটা এবং বিড ডকুমেন্টটা কি হচ্ছে না হচ্ছে, যাদেরকে আমরা এটা আউটসোর্স করে দিয়েছি আপনারা হয়তো জানেন, আলাদা কমিটি করে ওরা একটা প্রেজেন্টেশন দিল। দেখলাম যে আমাদের কোনো আপত্তি আছে কি না। সো আমরা মোটামুটি যা দেখেছি সবই অ্যাপ্রুভ করে দিয়েছি, যেন ওরা যেভাবে করছে করুক, ওইটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর বলে আমাদের জানা মধ্যে দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। সো ওটা একটা মেজর এরিয়া ছিল এবং বেশ সময় চলে গেছে ওটাতে। এর বাইরে আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস ছিল, যেটা হচ্ছে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। দুটো জায়গার রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি আমরা করতে পারিনি। এর মধ্যে একটা ছিল বরিশাল এবং খুলনা, সেটাও আজকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। তো অ্যাজ অফ টুডে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা আমরা করেছি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, প্রথমে আমরা একটা অ্যাডহক কমিটি করে দিচ্ছি, তারা আবার কোঅপ্ট করে নেবেন, তারপর প্রসিডিওরটা দেওয়া আছে কনস্টিটিউশনে। সো এটা শুরু করে দিতে পারবো আমরা এখনই, কোনো জায়গায় বাদ নেই। অলরেডি চিটাগং হ্যাজ ইনিশিয়েটেড তাদের কার্যকলাপ, আপনারা হয়তো কিছু টের পেয়েছেন, জানানো। আজকে আমরা বলে দিয়েছি যে যেহেতু তারা শুরু করে দিয়েছে, এখন তারা বোর্ড থেকে যে সাপোর্ট পাওয়ার কথা তারা এখন পাবে। মানে এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে, অনেকে বলতে পারে যে কই আমরা তো কিছু পেলাম না, কিছু পাওয়ার আগে কার্যক্রম শুরু করতে হবে। সো কার্যক্রম আমরা আশা করছি খুব শীঘ্রই সবগুলা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রম শুরু করবে। তাদের কার্যক্রমের সব কিছু কাগজপত্র আমাদের কাছে পাঠালে আমরা তাদেরকে যা সাপোর্ট দেওয়ার কথা আমরা পুরো সাপোর্টটাই তাদেরকে দিব। সো এটা গেল দ্বিতীয় আরেকটা ইম্পর্টেন্ট এজেন্ডা যেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন হয়েছে। এর বাইরে ছিল ওইটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ডারউইনে আপনারা জানেন যে হাই পারফরমেন্স টিম ট্রাভেল করছে, সেখানে অস্ট্রেলিয়াতে যাচ্ছে ওরা 14 জুলাই থেকে 19 অগস্ট। এটা একটা লম্বা ট্যুর অ্যান্ড ইটস এ ভেরি এক্সপেন্সিভ ট্যুর। বোর্ডের আমাদের জানা মতো এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্যুর হতে যাচ্ছে, এত লম্বা সময় এত দূরে। তো ওখানে গিয়ে তারা দুটো 4-ডে ম্যাচ খেলবে এগেইনস্ট পাকিস্তানের, ওদের শাহিনস একটা টিম আছে ওদের সাথে। 3টা 50 ওভার ম্যাচ খেলবে নর্দার্ন টেরিটরি অফ অস্ট্রেলিয়া ওদের সাথে, এবং একটা T20 টুর্নামেন্ট বলেন বা সিরিজ বলেন খেলবে, যেখানে নাকি পাকিস্তানের শাহিন টিম ওটাও থাকছে, তাছাড়াও বিগ ব্যাশের 5টা টিম ওটাতে অংশগ্রহণ করবে। তো ওদের সাথে T20 একটা সিরিজও খেলা হচ্ছে। সো এই ধরনের এত বড় টুর্নামেন্ট সাধারণত আমরা এর আগে কখনো করিনি, সেটা করেছে এবং এটা ইনিশিয়েশনটা হয়েছে বেশ আগের থেকেই। ইনফ্যাক্ট কিছুদিন আগে আপনারা হয়তো জানেন আমাদের বোর্ড থেকে কিছু ডাইরেক্টর অস্ট্রেলিয়ায় গিয়েছিল। ওখানটায় তারা একটা মেজর কারণ ছিল ওই স্টেডিয়াম, যে আমরা যে ধরনের আইকনিক স্টেডিয়ামটা বানাতে যাচ্ছি ওই ধরনের স্টেডিয়াম সম্পর্কে কোনো কিছু মিস করছি কি না আমরা। কারণ আমরা যেটা বানাতে চাচ্ছি ওই ধরনের স্টেডিয়ামের সাথে আমরা যখন বিদেশে যাই, বিশেষ করে ধরেন আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ওসব দেশে যখন যাই, তখন দেখি অনেক পার্থক্য। আমরা যতই সব ক্রাইটেরিয়া ফুলফিল করি না, কিন্তু দেখতে বা কিছু কিছু জিনিস আছে অনেক পার্থক্য মনে হয়। সো আমাদের ইচ্ছাটা হলো যে যেহেতু একটা করব যখন, এটা আইকনিক ওরকম করতে চাই, পারবো কি না সেটা পরের কথা, বাট ওটা আমাদের ইচ্ছা। সো ওটা দেখতে গিয়েছিলাম এবং তাছাড়াও এর সাথে সাথে যেটা হয়েছিল যে অন্যান্য অস্ট্রেলিয়াতে ক্রিকেট সংক্রান্ত যা যা আছে সব কিছু হচ্ছিল। তো এখানে দুর্জয় ছিল, দুর্জয় ছিল না, দুর্জয় ছিল না, কিন্তু হ্যাঁ মাহবুব ভাই ছিল, হ্যাঁ। কিন্তু আমি বলছি দুর্জয় ইনফ্যাক্ট এই টুর্নামেন্টটার ব্যাপারে সবচেয়ে বেশি ইন্টারেস্ট শো করে দুর্জয়।
ও আমাদেরকে বারবার বলে আসছিল যে এটাতে সে পার্টিসিপেট করতে চায়। তো এখানটায় আমরা যেটা করছি সাধারণত যেটা হয় যে এইচপির টিম শুধু যায়, এখানে আমরা এইচপির সাথে কিছু মিক্সও করেছি। আমাদের যেমন ধরেন যারা নাকি ন্যাশনাল টিমের দু একটা প্লেয়ার আছে যারা নাকি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলে টেস্ট, ওদেরকেও পাঠাচ্ছি। আবার এই টিমেরও হয়তো কেউ কয়েকজন যাচ্ছে। সো এটা আমরা আসলে বেসিক্যালি আমাদের ফিউচার নেক্সট কারা ওই ধরনের কন্ডিশনে গিয়ে ওই ধরনের দলের সাথে খেলে কিছু এক্সপিরিয়েন্স আমাদেরও হবে ওদেরও হবে, সেটাই আসলে আইডেন্টিফাই করার জন্য। সো এটাও উই হ্যাভ অ্যাপ্রুভড। আর গ্রাউন্ড ইকুইপমেন্টস আমরা গত 3-4 বছর ধরে কোনো গ্রাউন্ড ইকুইপমেন্টস কেনা হয়নি। ইনফ্যাক্ট আসলে কোভিডের সময় থেকেই শুরু হলো, তারপর আর আমরা গ্রাউন্ড ইকুইপমেন্টস কেনা হচ্ছে না। এবং আমরা যেটা দেখছি যে যেই মানের আমরা সব কিছু ঠিক করতে চাচ্ছি ওইটার সাথে যেই সাপোর্টটা দরকার, বিশেষ করে গ্রাউন্ড ইকুইপমেন্টসের এদিক দিয়ে, অন্য দিকেও আছে, ল্যাকিং আছে। সো ওইটা আছে। সো এটা নিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখন বিশেষ করে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চিটাগং এবং সিলেট স্টেডিয়ামের জন্য ইমিডিয়েটলি আমাদের কিছু গ্রাউন্ড ইকুইপমেন্টস দরকার। এমনকি এই যে ওয়ার্ল্ড কাপ, মেয়েদের যে ওয়ার্ল্ড কাপটা আমাদের হতে যাচ্ছে সামনে, এখানে এই মিরপুরও আমাদের দরকার। সো এটা আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, ঠিক আছে আপাতত এটা 3 ফেজে কিনে ফেলো, আমাদের লাগবে তো অনেকগুলা, আপাতত যতগুলো এখন লাগবে সেগুলো এখনই কিনে ফেলবে, পরে আস্তে আস্তে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আশা করছি পুরো যা যা দরকার আমাদের নেশন ওয়াইড সেটা আমরা নিয়ে আসতে পারবো। কারণ এখানে আপনার মনে রাখতে হবে যে বিফোর উই স্টার্ট যদি কমপ্লিট হয়ে যায় শেখ হাসিনা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ওটার জন্য প্রচুর জিনিস লাগবে। সো আমি বলছি যে এইগুলো জিনিস মেজর, এগুলো সব প্রত্যেকটাই মেজর ডিসিশনস, ছোটোখাটো না। এবং স্যালারি স্ট্রাকচার অফ কোচেস, সিলেক্টার্স অ্যান্ড ট্রেনার্স অ্যান্ড দ্য সাপোর্ট স্টাফ আন্ডার গেম ডেভেলপমেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা স্ট্রাকচারে মানে রিভিশন করেছি। অ্যান্ড লোকাল কিউরেটার্স অ্যান্ড গ্রাউন্ডসম্যান ওদের স্যালারি স্ট্রাকচারটাও আমরা অ্যাপ্রাইজ করেছি। আবার আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট ফাইনালি, মানে এক্সেপ্ট ওই খেলাধুলা ছাড়া আমার যতটুকু মনে পড়ে, হ্যাঁ 4 জন আপনারা জানেন যে আইসিসিতে ভুক্ত হয়েছে 4 জন নারী আম্পায়ার্স, ওদেরকে আমরা বোর্ডে এমপ্লয়মেন্ট দিয়ে দিচ্ছি। এবং আমাদের যেহেতু সৈকত এলিট প্যানেলে চলে গেছে, সেইখানটাও আমরা আরেকজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি। বললো, আমি আসলে নাম জানি না, ম্যাকসুমন বলছে, আসলে ম্যাকসুমন কিনা জানি না। ও আচ্ছা, ওই ম্যাক, আমি বললাম ম্যাক আবার কোনো কিছু কিনা আমি জানি না। সো এই ডিসিশন। অ্যান্ড এছাড়া ডেফিনেটলি আজকে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস ছিল যে আমাদের মধ্যে আলোচনা করা অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ দ্য আমাদের ন্যাশনাল ক্রিকেট টিম ইন দ্য লাস্ট T20 ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, এবার বলুন কি জানতে চান এখন। এবার আপনারা প্রশ্ন আর আমি উত্তর। ওয়ার্ল্ড কাপ নিয়ে কত আলাপ করলো এসব তো বলা যাবে না। আপনারা কি জানতে চান বলেন। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন, সন্তুষ্ট কিনা। আসলে সত্যি কথা বলতে কি, ম্যাচ পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে যে ধরনের যেই ব্যাকগ্রাউন্ডটা করা দরকার ওইটা করা হয়নি। বাট আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব সব, ঠিক আছে। আমরা কি মনে করি, এটা আমি আরও ভালো হতো যদি ক্যাপ্টেন, কোচ, ওদের রিপোর্টগুলো, কোচের রিপোর্টটা পেতাম, টিম ম্যানেজমেন্টের রিপোর্টটা পেতাম, ক্যাপ্টেনের সাথে কথা বলতাম, তাহলে আপনাদেরকে আরও স্পেসিফিক বলতে পারতাম। তবে কেন কোনটা হয়েছে এই উত্তর না দিতে পারলেও, এই যেটা বললো না আমাদের এক্সপেকটেশন মিট করেছি কিনা, না কি জানি প্রশ্নটা ছিল, সন্তুষ্ট কিনা। হ্যাঁ, এইটা বলতে পারবো, এটা দেওয়া সম্ভব, এটা দেওয়া সম্ভব। এই প্রশ্নটার উত্তর আমি যদি এখন বলি, শুধু উত্তরটা দেই,
অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। সেজন্য আমাকে একটু ব্যাকগ্রাউন্ড বলতেই হবে, ঠিক আছে? এইবারের বিশ্বকাপটা অন্যান্য যে কোনো বিশ্বকাপের চেয়ে আমাদের জন্য ছিল আলাদা। এইবারই প্রথম আমরা একটা বিরাট রিস্ক নিয়েছি। মানে আমরা যা মনে করি সেটা বলছি, ঠিক আছে? রিস্ক ইন দ্য সেন্স যে এবারেই প্রথম আমরা 5টা প্রায় নতুন ছেলে পাঠিয়েছি, ইনএক্সপিরিয়েন্সড। আর ফাস্ট বোলার ছাড়া, বোলিং ছাড়া 2জন, মানে 4জন ব্যাটসম্যান বা অলরাউন্ডার পাঠিয়েছি যারা নাকি ফুললি এক্সপিরিয়েন্সড, ঠিক আছে? মানে আমি একদম স্পেসিফিক যদি বলি, তানজিদ তামিম, তানজিম সাকিব, তৌহিদ হৃদয়, রিশাদ, অনিক। তো বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট, তাও আবার T20, যেটাতে নাকি আমরা বেশ পিছনে, এরকম একটা দলে বিশ্বকাপ খেলতে পাঠাচ্ছি যেখানে 5টা নতুন ছেলে। দিস ইজ নাম্বার 1. ইট ওয়াজ আ বিট রিস্কি ডিসিশন। তা আমাদের ভরসা ছিল, আশা ছিল বা বিশ্বাস ছিল যে এক্সপিরিয়েন্স যেই ছেলেগুলোকে আমরা পাঠাচ্ছি এদের সাথে, ফর এক্সাম্পল সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, শান্ত, ওরা তো আছে, ওরা মোটামুটি কাভার দিয়ে দিবে, ঠিক আছে? সো সেই দিক দিয়ে আমরা একটু ভয়ে ছিলাম। কারণ আরেকটা ভয় হলো যে গ্রুপে পড়েছিলাম, যে গ্রুপটাতে পড়েছিলাম ওখানে 2টো দল ছিল যে দুটাই নাকি অত্যন্ত শক্তিশালী। একটার সাথে তো মানে আমরা ভেবেছিলাম আমরা হয়তো ফাইটই করতে পারবো না, সাউথ আফ্রিকা। আর শ্রীলঙ্কার সাথে ইট উইল বি ভেরি টাফ, 50-50, হেরেও যেতে পারি, জিততেও পারি। এটা হলো আমাদের ধারণা ছিল। এটা কিন্তু আরও বেশি হয়েছে বিকজ অফ দ্য নিউ প্লেয়ার্স দ্যাট উই হ্যাভ ইনক্লুডেড। একটা জিনিস আমরা আগের থেকেই জানতাম যে রিশাদকে খেলাবেই, আর রিশাদ যে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কী করতে পারে আমাদের কোনো ধারণাই ছিল না। তানজিদ সাকিব যেমন ও খেলবে কিনা এটা কিন্তু খেলার কথা না। মানে আপনারা একটু পরিস্থিতিটা যদি বোঝার চেষ্টা করেন, যেহেতু শরীফুল ইনজুর্ড হলো, ও একটা ম্যাচ খেলার সুযোগ পেল, খেলার পরে ওর পারফরমেন্সটা ভালো হওয়াতে ও কিন্তু খেলে গেল। সো দিস ইজ ওয়ান। নাও এখন যদি আপনারা বলেন, সেই দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন এবং পাশাপাশি যদি চিন্তা করেন যে এই টুর্নামেন্টটা ওয়াজ নট লাইক এনি আদার টুর্নামেন্ট ফর আদার্স অলসো, তাহলে আমরা না, এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করতে পারে নাই যে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো দল সেকেন্ড রাউন্ডেই যেতে পারবে না, এটা কেউ চিন্তা করেনি, ঠিক আছে? এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করি নাই আমরা যে অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলতে পারবে না। যেই গ্রুপিং করা আছে এখান থেকে ধরেই নেওয়া হয়েছে, মানে কেউ যদি জিজ্ঞেস করতো, মুখে না বললো, সবসময় তো আমাকে জিজ্ঞেস করলে আমি সবসময় বাংলাদেশ বলবো, কিন্তু আসলে মনের মধ্যে মনে হতো যে এখান থেকে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়াই যাবে। সো দিস ইজ হোয়াট ইট ইজ, এটা হলো রিয়েলিটি। সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমি বলবো যে প্রথম রাউন্ডে যে খেলাটা বাংলাদেশ ভালো খেলেছে এবং শ্রীলঙ্কার সাথে তো অবশ্যই ভালো খেলেছে, সবচেয়ে ভালো খেলেছে সাউথ আফ্রিকার সাথে। আমার মনে হয়েছে যে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা বাংলাদেশ সবচেয়ে ভালো খেলেছে এবং আমরা সবসময় জিতার মতোই ছিল, এই ম্যাচ হারার কথা না, ঠিক আছে? বরং যে দলকে সাথে আমরা কখনো চিন্তাই করি নাই যে আমাদের কোনো বেশি চিন্তা করতে হবে, আমার বুকের ব্যথা শুরু করে দিয়েছিল নেপালের সাথে খেলা দেখতে গিয়ে তো বুক ব্যথা শুরু হয়ে গেছে। আরে কি মুশকিল! মানে সো আমি বলছি যে এইবারের টুর্নামেন্টটা খালি আমরা না, আমি বলবো সকলের জন্যই। কারণ আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশ না হয় ঠিক আছে ব্যাটিং খুব খারাপ করে, প্লেয়ার ভালো না, মানুষজন বলতেই পারে এই খেলা দেখে। আমরা নিউ ইয়র্কে খেলেছি, আমরা যে মাঠে খেলেছি ওই মাঠে ইন্ডিয়া কিন্তু 120ও করতে পারেনি, পাকিস্তান 115ও করতে পারেনি। আর সেন্ট ভিনসেন্টে আমরা যেই উইকেটে খেলেছি
সেই উইকেটে সাউথ আফ্রিকা নেপালের সাথে 1 রানে জিতেছে, 1 রানে। সো এটা কি সব দল খারাপ হয়ে গেল? না, কিছু একটা আছে যেটা নিয়ে আমি এখন কমেন্ট করতে চাই না। ইট ওয়াজ নট, আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ওই রকম এক্সপেকটেশন হয়নি। এই সব কিছু চিন্তা করে যদি আমি কথা বলি, প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই। এইখানটায় যে সমস্ত কন্ডিশনে আমরা খেলেছি, এখানে যে কোনো টিম যে কোনো কাছে হেরে যেতে পারতো। ভালো খারাপ বলে কিছু নেই, ওদের কাছেও এটা আনএক্সপেক্টেড। আমি নিশ্চিত অন্যান্য দল যারা খেলেছে, আমরা যে সমস্ত উইকেটে খেলেছি তাদের জন্য আনএক্সপেক্টেড। সো দিস ইজ ওয়ান। সো এদিক দিয়ে আমি বলবো আমি খুশি। আবার আরেকটা জিনিস একদম উল্টো হয়ে গেছে, মানে আমাদের এত বছরের আমার এক্সপিরিয়েন্স যে একদম কোনো কাজেই আসলো না। আমি যেখানে ভাবছিলাম এই নতুন ছেলেগুলাকে নেওয়া হলো সবচেয়ে রিস্কি, এরা এবার কিচ্ছু করতে পারবে না, আমাদের সিনিয়র প্লেয়াররা ভালো করবে, এটা উল্টো হয়ে গেল। মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল তার আমরা কিছুই পাইনি, বরং নতুন কয়েকটা ছেলে দারুণ খেলেছে। এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন, তৌহিদ হৃদয় হ্যাজ প্লেড ভেরি ওয়েল। এখন তৌহিদ হৃদয় আর তানজিদ তামিম এরা কিন্তু একদম নতুন না, তারপরও আমি বলবো T20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য এই সমস্ত দেশের জন্য তাদের এক্সপিরিয়েন্স অনেক কম, এখনও অনেক বাকি আছে। রিশাদের খেলা, তৌহিদ হৃদয়, ইভেন তানজিম সাকিব, এদের খেলা আমাদের চোখে পড়েছে, এদের খেলা দেখে আমাদের ভালো লেগেছে। তো সেদিক দিয়ে বলতে গেলে ওরা যে ভালো খেলেছে সেই এক্সপেকটেশন আমি করি নাই, কিন্তু করেছে সেই জন্য ভালো লেগেছে। এক্সপেকটেশনের চেয়ে বেশি ভালো করেছে। বিশেষ করে রিশাদের কথা আমি চিন্তাই করতে পারিনি। লেগ স্পিনার বাংলাদেশে খেলাই না, আমরা পাই না, সে জায়গায় ওয়ার্ল্ড কাপ খেলতে চলে গেল এবং গিয়ে সে ওখানে নাম করে আসছে আইসিসিতে। সো ইট ইজ সামথিং যেটা আমরা উই শুড বি প্রাউড অফ। অন্যদিকে শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ওদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল, আর ওরা তো আর সব ম্যাচ ভালো খেলবে না, কিন্তু কিছু ম্যাচ ওরা আমাদেরকে যেরকমভাবে আমরা ওদের কাছে এক্সপেক্ট করেছিলাম সেই ধরনের এক্সপেকটেশন এটা আমরা হয়নি। সো এই দিক দিয়ে মনটা খারাপ। কারণ একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, অনেকে যে যত কথাই বলুক না কেন, শান্ত ওর খেলার পারফরমেন্স দিয়েই কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আসছে। ও আকাশ থেকে উড়ে আসেনি, ও পারফর্ম করেই এসে এখন পারছে না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। এখানে যে কয়টার কথা বলছি আমি, লিটন দাস হ্যাজ প্রুভড আগে অনেকবার যে ও একজন ভালো ব্যাটসম্যান, এবং এই উইকেটগুলোতে মাহমুদুল্লাহ রিয়াদ তো টানা ভালো খেলে যাচ্ছে। এই মূল পর্বে এসে যেই ডিফিকাল্ট উইকেটে খেলার জন্য আসলে ওদের উপরেই আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল। সাকিব, এটি মানে এখন সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদের তো খেলে প্রমাণ করতে হবে না যে ওরা কি, মানে ওদের কি ভালো খেলে দেখাইতে হবে যে ওরা ভালো প্লেয়ার। এটা তো মানে এগুলো নিয়ে কেন মানুষ প্রশ্ন করার কোনো কারণই নাই। ঠিক আছে, সাকিব ব্যাটিং পারবে না, বোলিং করবে, কিন্তু দেখলাম বোলিংও ঠিক মতো করতে পারছিল না, মানে বা আমি ওরকম দেখি নাই বোলিংয়ে কিছু। সো এইটা আমাদের ধারণাই ছিল না। তবে এই সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি, আমি মনে করি অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো করেছে। না এখন আসেন আপনি, সরি, হ্যাঁ বলুন। এই উইকেটে যদি ওদের সাথে খেলতাম খারাপ হতো না, আমি তো তাই চাচ্ছি। হ্যাঁ, আপনি এটা তো বলতেই পারেন। যেমন ধরেন আপনারা বলবেন যে এই উইকেটে সাউথ আফ্রিকা 115 করতে নেপালের সাথে 20 ওভারে কষ্ট করে 1 রানে জিততে হয় 115 করে, আপনারা বলবেন 12 ওভারে 115 করে কোনো ব্যাপার নাকি T20-তে? না, আমিও তো জানি ব্যাপার না, কিন্তু এখানে এসে কেউ করে দেখাইলে সেটা বুঝতে পারতাম।
না না গ্রুপ না, আমি বলছি আমাদের কাছে মনে হয়েছে যে এই দুইটা দল ভেরি স্ট্রং। না না আমি অন্য গ্রুপ না, আমি বলছি পাকিস্তান ইস্যু না, আমার গ্রুপের কথা যদি আসেন আপনি, আমাদের গ্রুপে ডেফিনেটলি শ্রীলঙ্কা ইজ এ ভেরি স্ট্রং T20 প্লেয়ার, আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে, এটা আমি জানি, মানে এটা আমার ধারণা। অ্যান্ড ডেফিনেটলি সাউথ আফ্রিকা আমাদের চেয়ে উপরে। এই ওয়ার্ল্ড কাপ ভুলে যান, এর আগে ওয়ার্ল্ড কাপের আগে, আমি বলছি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা কী ভেবেছি। সো এই দুইটার সাথে জিততে, একটার সাথেও যদি জিততে না পারি তাহলে আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার কোনো সুযোগই নাই। দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু সে। এবং যেহেতু আমাদের এতগুলো নতুন ছেলে যাচ্ছে, ইট ইজ রিস্কি। এবার বলেন। আমার প্রশ্নটা ছিল যে এখানে হচ্ছে কি পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের কথা বললেন, এট দ্য সেম টাইম আফগানিস্তান তো সেমিফাইনালে গেছে, আমাদের স্ট্যান্ডার্ড কি ওদেরকে আমরা ধরবো নাকি আফগানিস্তানের ধরবো? এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। আপনি বারবার রিসপেক্টরটা কথা বলছেন, কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার পরে যখন আমাদের সেমিফাইনালে খেলার একটা রিয়েলিস্টিক চান্স তৈরি হয়েছিল, সেই রিস্কটা আমাদের টিমকে নিতে পারেনি, সেটাকে আপনারা অ্যাডমিট করেছেন কিনা, ডিসকাস করেছেন কিনা? টিম মিটিং এ বা টিমের আলোচনাতে এটা কিভাবে হয়েছে যে আমরা সেমিফাইনালটা আমাদের জন্য, আমাদের কথাবার্তায় মনে হয়েছে সেকেন্ডারি হয়ে গেছে, আমাদের প্রায়োরিটি ছিল যে ম্যাচ জেতা। নো 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 নো, আমি আপনাকে একটা কথা বলি, এগুলা এই সমস্ত প্রশ্নের উত্তর এখন এইভাবে দেওয়া সম্ভব না। তবে আপনি যে প্রশ্নটা করলেন সেটা যদি আমি আমার তরফ থেকে উত্তর দিতে চাই, 12 ওভারে 115 করা কঠিন কিছু না T20-তে, আমি আপনার সাথে একমত। কিন্তু ওই উইকেটে কেউ করে দেখাতে পেরেছে বলে মনে হয়, বা পারতো কেউ? থিঙ্ক অ্যাবাউট অস্ট্রেলিয়া, আফগানিস্তানের সাথে তো খেললো তো অস্ট্রেলিয়া ওই মাঠে, কি করেছে, কত করেছে একটু দেখেন। সো আমি বলছি যে একতরফা বললে তো হবে না। সো কন্ডিশনটা ওই রকম ছিল কিনা এটাও তো দেখতে হবে। কন্ডিশন ওয়াজ নট সুইটেবল আমাকে যদি জিজ্ঞেস করেন। হ্যাঁ, 12 ওভারে 115 করা কোনো ব্যাপারই না T20-তে, কিন্তু ওই কন্ডিশনটা আমার কাছে মনে হয়েছে ওটা হয়তো ছিল না, বাট ওরা চেষ্টা করেছে। এখন সমস্যাটা হইল কোথায়? যেমন আমি একটা উত্তর দিতে পারছি না এখন। আমি শুনেছি আমাদের ক্যাপ্টেন বলেছে যে 3 উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি, এইটা আবার অ্যাকসেপ্টেবল না। এইটা যদি বলেন অ্যাকসেপ্টেবল না। কিন্তু আমি আবার যখন খেলা দেখছি, খেলা দেখে কিন্তু মনে হয় নাই। আমি তো দেখলাম 5 উইকেট যতক্ষণ পর্যন্ত তৌহিদ হৃদয় ছিল ও ঠিকই মেরেই খেলছে। আচ্ছা, তারপরে যদি আপনি আসেন, তারপরেও মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ, রশিদ খানের লাস্ট ওভারে গিয়ে 6 মারতে গিয়ে দুজনে আউট হয়ে এসছে। আপনি লুক এট দ্য শটস, তো কোথায় ডিফেন্সিভ খেললো? ওরা পড়ে যাওয়ার পরে সেন গিয়ে দেখলাম আমি তখন কোনো রকম খেলছে। জি বলেন। এখন এইটা এই যে না না আমার কথা হচ্ছে না না আমি বলছি আপনাকে একটা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যেই মাহমুদুল্লাহ রিয়াদ, আপনারা বলছেন যে 5টা ডট বল খেললো, ঠিক আছে, সেই মাহমুদুল্লাহ রিয়াদ নূরের বলে, খুব সময় নূরের বলে, আমার যতটুকু মনে পড়ে, রশিদ খানের বলে 6 মার থেকে আউট হয়ে আসলো। মানে জিনিসটা আমরা এখন এখানে দেখে যা মনে করছি জিনিসটা তা তো না। আমার দৃঢ় বিশ্বাস এটা, যদিও আমি এখনো কথা বলি নাই, যে যদি মাহমুদুল্লাহ রিয়াদ সুযোগ পেত অবশ্যই মারত। এটা হলো আমার ধারণা, কারণ আমার কাছে মনে হয়েছে যদি সুযোগ পেত মারত, আমার ধারণা। হয়তো ওইখানটায় ওর কাছে মানে আচ্ছা আপনি বলেন মানে নেই। তৌহিদ হৃদয় কি মনে হয়েছে যে ডিফেন্সিভ খেলছে? ও তো ও উইকেটটা যখন গেলো ওটা 5 উইকেট কিন্তু। সো আমি বলছি সবাই যে ডিফেন্সিভ মোডে খেলেছে তা না, চেষ্টা করেছিল। এবং আমার আসলে কি করেছে জানি না, তবে আমার মতে চেষ্টা করে যাওয়া উচিত ছিল আনটিল দ্য লাস্ট। মানে এইটা চেষ্টা করা উচিত ছিল আনটিল দ্য লাস্ট, যে আমরা 12 ওভারেই জিতবো। এইটা যদি বলেন এটা আমি একমত। বাবু আপনি কন্ডিশনের কথা বলেন, ঠিক আছে, সব দলই স্ট্রাগল করেছে, বাট এই কন্ডিশনটা কি কম্পারেটিভলি আমাদের একটু ফেভার করার কথা কিনা? আপনার কি একেবারে ঠিক কথা বলছেন। যদি ওই সব দল হইতো, আপনি ধরেন বড় বড় অনেক দল, নাম বলবো না,
ঠিক আছে, ওরা আমাদের এখানে খেললে আমার জন্য অনেক সুবিধা হতো। আর ছোট দলের সাথে খেলতে গেলে কি হয় এটা দেখছেন তো, যে কেউ ধরা খেয়ে যেতে পারে। আচ্ছা পারভেজ, তারপর এদিক থেকে একটা, এদিক থেকে একটা। কিশোরগঞ্জের এক জনসভায় আপনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, এখানে আপনার বক্তব্যের একটা ট্যাগলাইন এরকম ছিল যে আমরা হেরে যেতে পারি কিন্তু লড়াই করা ছাড়া হারবো না। কি এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু সুপার 8-এর যে 3টা ম্যাচ, অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচে বাংলাদেশে জেতার কোনো ট্রেন্ডই লক্ষ্য করা যায়নি। এরপরে আফগানিস্তান ম্যাচ, এটা বিশ্বজুড়েই সমালোচনা হয়েছে। আপনার কাছে মনে হয় যে এই 3টা ম্যাচেই বাংলাদেশের পলায়ন হওয়ার মানসিকতা ছিল? কি ছিল? পলায়ন হওয়ার মানসিকতা, পালিয়ে বাঁচার মানসিকতা। কেমনে বলবো, আমার কাছে মনে হয়েছে, আমার কাছে এই যে দেখেন এখন আপনারা যে এক একটা বলেন, অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে যে উইকেটে খেলা হয়েছে ওই উইকেটে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড সেন্ট ভিনসেন্ট, টোটালি ডিফারেন্ট উইকেট। আমি তো বললাম ওই উইকেটে ওদের সাথে জেতা কঠিন। একটু চিন্তা করে দেখেন আপনারা, বলেন। যায় না, এটাই আজকে আলাপ করেন। আমি হ্যাঁ শোনেন, এখন তারা পর্যন্ত অবাক হচ্ছিলেন, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটা বলেছেন যে তারা কি টাকার জন্য তারাই না, এটা তো বেশি বলে ফেলেছিল যদি বলে থাকে, ইন্টিগ্রিটি কোশ্চেন নিয়ে বলতে পারে না, বিকজ তাদের ইন্টারেস্ট ছিল বলে তারা। আচ্ছা অস্ট্রেলিয়া হারলো কেন? আচ্ছা বলেন তো, অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশের উপর দিয়ে যাবে। দাঁড়ান, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে, why they should say like that? এটা বলতেই পারে না। তারা খেলে আসলো না কেন? তারা আমাদের ভুল দেখছে কেন? why they are looking at us? না না আমি বলছি মাও পাই আমি যে কথাটা প্রথম থেকে বলছি, ওর এই কথার সাথে আমি একমত নই, এটা তো আমি বলেই দিছি। এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, অবভিয়াসলি না। আমি যে কথাটা দিয়ে শুরু করেছি, আপনারা এই কথাটা তো একটু, আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লম্বা করে আসছি সব কথায়, যে আমি তো বলছি এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এটাও বলে শেষ করেছি 12 ওভার পর্যন্ত উই শুড হ্যাভ ফট টু উইন। এইটা যদি বলেন ঠিক আছে। আমি যখন ডিফেন্স করার কথা ছিল তখন দেখছি মারতে গেছে, আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে। এখন আপনি আমাকে বলেন এটার মানেটা কি? এখন আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা বলেন, আপনারা খেলা বুঝেন না? হ্যাঁ মানে এটা কি উত্তর দিব আমি, বলেন তো? হ্যাঁ তাই তো দেখলাম। তার মানে হচ্ছে 12 ওভার এক বলের মধ্যে জেতার চেষ্টা করেনি, মানে যেটা তাদের করা উচিত ছিল সেটা তারা করেনি। এক, দ্বিতীয় যে পয়েন্টটা ক্যাপ্টেন বলছেন, মানে হচ্ছে আমরা 3 উইকেট যদি পাওয়ার প্লেতে হারায় ফেলি তাহলে হচ্ছে আমরা জয়ের চেষ্টা করব, সেমিফাইনালে যাওয়ার ইকুয়েশন মেলাবো না। এটা তো একটা অফিশিয়াল স্টেটমেন্ট, এটা তো পুরো টিমের পলিসি। এরকম যদি পলিসি নিয়ে একটা দল সেমিফাইনালসের আগের ম্যাচে নামে, উইকেট খারাপ হোক, কষ্ট করব, তুলসিরা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সেমিফাইনাল সামনে, আপনার তো লক্ষ্য সেটা থাকা উচিত ছিল। এটা কি অ্যাকসেপ্টেবল কিনা? আর এটা তো প্রথম থেকেই বলছি অ্যাকসেপ্টেবল না। আচ্ছা এটা কেন বলেছে? এটা আনএক্সেপ্টেবল। 100% ইস্যুটা যখন আসে তখন টিম ম্যানেজমেন্টের মোরালিটি, তাদের টার্গেট, বাংলাদেশ দলের এই তো প্রশ্নবিদ্ধ হয়। আপনারা কি অ্যাকশন যাচ্ছেন? এই যে যেটা বললাম, আপনাদের অনেক প্রশ্নের উত্তর আরো স্পেসিফিক দিতে পারতাম যদি আমরা ওদের সাথে আমি কথা বলতে পারতাম। আমি না, যে মানে ইভেন মানে বোর্ডে যারা আছে অপারেশনস, এরা যদি বলতে পারতো তাহলে, কারণ আমি আজকে বোর্ডে এখানে যাদেরকে জিজ্ঞেস করেছি কেউ জানে না, কেন বলেছে কেউ জানে না, তাহলে এখন আমি কি বলবো বলুন? সিকান্দার, আচ্ছা আমাকে যদি আপনি একটা প্রশ্ন করি, আপনি যদি বলেন আপনি জানেন না, তো আমি কি করব? আমি বললাম না, একটা আশ্চর্য কথা বলে। আচ্ছা আমি এখন করবোটা কি? বলো সিকান্দার, বলো। হ্যাঁ আমরা 2006 সাল থেকে টি20 নবম বিশ্বকাপ টানা খেলি, মানে কোনোবারই আমরা বাদ করিনি। আমরা খেলি, আমরা হিসাব মিলে হলো আমরা কয়টা জিতলাম, একটা জিতলাম, মাঝখানে জিতে নেই, এইভাবে। তো আমাদের আসলে আমরা কবে মানে ট্রফি জিতবো কিংবা আমরা উপরে যাবো, কবে যাবো, সেই জায়গাটা কি আমাদের কোনো লক্ষ্য আছে?
আমি যে জিনিসটা বললাম আপনাদেরকে যে আবার একটু দেখেন, প্রথম কথা হচ্ছে লক্ষ্য তো থাকতেই হবে। লক্ষ্য থাকবে না কেন? আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। ট্রানজিশন পিরিয়ডে সবাই দু একটা দেশ ছাড়া, আর যদি আপনি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এদের কথা বলেন, এদের কিছু হয় না, এরা দে হ্যাভ টু স্ট্রং পাইপলাইন। কিন্তু আপনি অন্যান্য দেশ যদি দেখেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, দে অলসো স্ট্রাগল। ওদের যখন নাকি কি প্লেয়াররা বসে গেছে, দে অলসো স্ট্রাগল। আমাদের এখন তো ওই সময়টা যখন নাকি আমাদের সব কি প্লেয়াররা চলে যাচ্ছে। এখানে এই টুর্নামেন্টে কিছু প্লেয়ার আছে যারা প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট T20 ওয়ার্ল্ড কাপ। কিছু প্লেয়ার আছে হয়তো এই বছরই শেষ। এই যে একটা ট্রানজিশন ফেজ, এখন নতুন নতুন ছেলে ঢোকানো, দ্যাট ওয়াজ দ্য মেজর চ্যালেঞ্জ। আমাদের মাথায় খালি এই একটা চিন্তাই ছিল। এখন পর্যন্ত বলতে পারি যে সেদিক দিয়ে 5 জনের মধ্যে 3 জনকে আমাদের ভালো লেগেছে। দেখেন এখানেই তো থেমে যায়নি। আবার এই যে HP ট্যুরটা যে করতে যাচ্ছে, এগুলো তো একদিন 2 দিনের ইস্যু না, এগুলো তো 3-4 মাস আগের থেকেই এগুলো কাজ চলছে। সো আমরা উই আর ইন দ্য প্রসেস যে আমাদের সামনে খুব একটা বড় যদি এমন যদি হতো আজকে এখানে 5 জনের সাথে আরও 4 জন ঢুকাতাম এক্সপিরিয়েন্স যারা ওদের বাদ দিয়ে, তখন তো অবস্থা কী হতো কেউ জানে না। দ্যাট উড বি মাচ মোর রিস্কিয়ার। আমার কাছে মনে হয় আরও বেশি আমাদের জন্য রিস্কি হয়ে যে দাঁড়াতো। সেই জন্য আমরা একটা চেষ্টা করেছি, রিস্ক নিয়েছি, আবার পুরানদেরকেও রেখেছি, এবং এখন খুঁজছি যে নেক্সট আর কারা আছে অপশনে, কাদেরকে খেলানো যায়। আমার ধারণা যে প্রসেসে চলছে, 5 জনের মধ্যে যে 3 জনকে পেয়ে ভালো লেগেছে, এটাই আমি মনে করি একটা বিরাট পাওয়া এই টুর্নামেন্টে। এবং আমরা যদি এই যে এখন সামনে আরও 3-4টা প্লেয়ার পেয়ে যাই ভালো, তাহলে বলতে পারি যে আগে যেরকম খেলতাম, এখন তো আমি ধরে নিচ্ছি এটা আগের চেয়ে উইকেট টিম। এখনকার টিম খেলতে যাওয়ার আগে আমি ধরে নিয়েছি আমাদের আগের চেয়ে উইকেট টিম। থিঙ্ক অ্যাবাউট দ্য টাইম ওয়েন আমাদের আজকে যে জায়গায় আমরা এসেছি, এখানটায় কারা নিয়ে এসছি এই জায়গায়। এখানটায় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এদের জন্যই তো আসছে এই জায়গায়। আপনি আর কোন নাম বলবেন বলেন, যারা আমাদেরকে বাংলাদেশকে আজকে এই জায়গায় নিয়ে আসছে? সো এখন এর মধ্যে 2 জন নাই, 2 জন আছে, তারাও সামনে হয়তো থাকবে না, থাকলেও কবে মানে কতদিন আছে আমরা জানি না। এখন সব রিপ্লেসমেন্টগুলো আমাদের খুঁজে বের করতে হচ্ছে। রিপ্লেসমেন্টে এসে সবাই যে ভালো করবে এমন কোনো কথা নেই, না করার সম্ভাবনাই বেশি। তবে 3টা প্লেয়ার আমাদের পছন্দ হয়েছে। সো আমি এটাই বলছি, এরা কেউ এখনও ভালো প্লেয়ার, ওদের সাথে কম্পারেবল কোনো প্লেয়ার না। আমি বলছি দে হ্যাভ দ্য পোটেনশিয়াল। আমরা যদি এরকম আরও 15-10-12টা প্লেয়ার পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারবো যে সামনে আমাদের এরা হয়তো ভালো খেলবে। আর আরেকটা জিনিস ফাইনালি লাস্টলি বলে রাখি, T20-তে আমরা কখনোই ভালো দল ছিলাম না। নিশ্চিত থাকবে, কিছুই ভালো লাগে না বললে খুবই এটা ইনজাস্টিস। জানতে চাচ্ছি যে আপনি বলেন যে কোচ ক্যাপ্টেনের সাথে কথা বললে আপনি ডিটেইলস জানতে পারতেন বা আরো ভালোভাবে বলতে পারতেন, তো নির্দিষ্টভাবে কি একটু বলা যায় তারা আসলে তাদের কাছ থেকে আপনি কি জানতে চাইবেন? না, প্রথম বেসিক কতগুলো জিনিস থাকে। একটা হচ্ছে আমাদের কোচের একটা রিপোর্ট থাকে প্রত্যেক খেলার পর, সেটা নাকি চাওয়া হয়েছে, সো উই আর এক্সপেক্টিং যে কোনো সময় পেয়ে যাবে। আরেকটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের একটা রিপোর্ট থাকে, টিম ম্যানেজারের একটা রিপোর্ট থাকে, সেটাও এখনো পাইনি। আমি বলছি এই 2টা পাওয়ার পরে আমরা যেটা করছি, সাধারণত কোচিং স্টাফ বা বিশেষ করে হেড কোচ এবং ক্যাপ্টেন এদের সাথে বসি, আবার কয়েকজন সিনিয়র প্লেয়ারের সাথেও কথা বলি। এটা হলো এতদিন মানে এটাই যে আইডিয়াল কি না জানি না, বাট এটা করে আসছিলাম। সো এখন পর্যন্ত এগুলোর একটাও হয়নি। তবে আমি আপনাদেরকে বললাম যে খেলা দেখে দর্শক হিসেবে আপনাদের মতো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম, এতক্ষণ যা বললাম আর কি। সামনে না অলরেডি দেখা শুরু করে দিয়েছি। যে সিনিয়র প্লেয়ারদের কথা আপনি বললেন যে
ওয়ার্ল্ড কাপে তাদের পারফরম্যান্স আপনাদের ভালো লাগেনি? ভালো লাগে মানে ওদের এক্সপেকটেশন অনুযায়ী ওরা কিছুই করতে পারেনি। সামনে আমাদের যে সময়টা আসছে পাবন ভাই আবার সেই টেস্ট ওয়ানডে টি20 এর একটা মিক্সিং এবং আবারও সেই কে খেলবে কে খেলবে না, কে কোন সিরিজে আপনি কাকে পাবেন না, সেই অনিশ্চয়তার সময়টা আবার আসছে। এবার কি আপনাদের এন্ড থেকে আপনারা এটা ডিসাইড করবেন কে খেলবে কি খেলবে না, নাকি তাদের কাছ থেকে আবারও আপনারা জানতে চাইবেন কে কে অ্যাভেলেবল? না, আপনাদের পলিসিটা কি হবে? আমি আপনাদেরকে বলি, আজকে কি এই প্রশ্ন করাটা ঠিক হচ্ছে? আচ্ছা, কয়েকটা প্লেয়ার, আমাদের সেরা প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট আজকে যাদের জন্য এই জায়গায় আসছে, এরা একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে ভালো করতে পারলো না, আর এখন আমি বলবো এই করব সেই করবো, এটা ঠিক না, এটা ঠিক না। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার এখন পর্যন্ত ওদের উপর পূর্ণ আস্থা আছে, ঠিক আছে। তবে এটাও সত্যি যে যতই আস্থা থাক না কেন, একটা সময় আসবে যখন নাকি ওরা আর খেলবে না। এখন এটা একটা হতে পারে ওরা নিজেরা বলবে আমরা খেলবো না, একটা হতে পারে বোর্ড থেকে বলবে, বাট আমরা চাই একসাথে হোক। আমরা দুই বোর্ডের সাথে বসে উই প্ল্যান কে কখন যাচ্ছে, এবং মোটামুটি আমার মনে হয় ওরকমই কিছু একটা হবে। আতিফ, মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালের পরে ইন্ডিয়া থেকে বিরাট কোহলি, রোহিত এরা সবাই রিটায়ার করছে। আজকে একটু আগে যাওয়ার আগে সন্তোষ সাকিব আল হাসান বলছে আমি এখন 3 মাসের প্ল্যান করতেছি, আই এম নট প্ল্যানিং বিয়ন্ড 3 মান্থ। তার মানে হচ্ছে কি প্ল্যানিং টিল পাকিস্তান সিরিজ। একটা প্লেয়ার যখন এখন 3 মাসের প্ল্যান করে, তাকে নিয়ে আপনি কত মাসের প্ল্যান করতে পারবেন? না দেখেন, এই যে আমি বললাম না একটা উই আর গোয়িং, আমি একটা কথা বলেছি, এইটা দিয়ে আপনাদের অনেক কিছু বোঝা উচিত। একটা কথা বলেছি, উই আর গোয়িং থ্রু আ ট্রানজিশন ফেজ, সিম্পল একটা ট্রানজিশন মধ্যে যাচ্ছি। সব প্রশ্নের উত্তর এই মুহূর্তে আপনাদেরকে দিতে পারবো না, কারণ এই যে আপনি যে কথাগুলো বললেন, সাকিব আল হাসানের সাথে আমার দেখাও হয়নি, কথাও হয়নি। এখন ও কোথায় কি বললো এটা শুনে একটা কমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। টি20 ওয়ার্ল্ড কাপ তো অনেক দূর, এখনো বহুত দেরি। এই এখন শুনেন, এই যে সাকিব মানে একটা নাম বললাম, ও তো টি20 খেলতে যাচ্ছে, ওখানে গিয়েও যদি ওর খেলা শুরু করে দেয়, হ্যাঁ, তখন কি বাদ দিতে পারবেন? না আমি দিব, আমি তো ওরে পারলে আরো তাড়াতাড়ি নিয়ে আসবো, জলদি আসো। এগুলো পারফরমেন্সের উপর নির্ভর করে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে কথাটা আমি প্রথমে শুরু করেছিলাম, এরা যে খেলছে আজকে বাংলাদেশ ক্রিকেট যেখানে আসছে ওদের জন্য আসছে। মানে ইটস নট অনলি সাকিব, আই এম টকিং অ্যাবাউট সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, ওদের প্রত্যেকের অবদান এত, অ্যান্ড দে হ্যাভ শোন সো মাচ। এই সময় এসে ওদেরকে দলে চান্স পাওয়া বা ওরা যে ভালো খেলার প্রমাণ করা, এটা ইটস আমার মনে হয় এটা ওদের জন্য অপমানকর। এই জিনিস চিন্তা করা উচিত না আমাদের। আমরা চাই ওরা ওদের সেরাটা খেলে অবসরে যাবে, যেতেই হবে। সো ওইটা যত সুন্দরভাবে হয় ততই ভালো, আমরা এটাই চাই সুন্দরভাবে হোক, দ্যাটস অল। কি নিয়ে? এরপরে টুর্নামেন্ট শুরু হলো, সেই সময় আবার বোলিং হোক বা ইনজুরি হোক বা কিছু দাওয়াত খাওয়া হোক, যেটা কথা হয়েছে যে অফিসিয়াল না, এছাড়াও মানে যেগুলো এনভায়রনমেন্ট অনেক সময় খারাপ করে। তারপর হচ্ছে লাস্ট ম্যাচে যে ইস্যুগুলো, তাস্কির সবচেয়ে টিকতে হয়েছে, ওই কারণে খেলতে পারেনি, যে কথা হয়েছে। এই আপনি যতগুলো প্রশ্ন করলেন এইগুলো নিয়েই বেশি আলাপ হয়েছে, এগুলো নিয়ে বেশি আলাপ হয়েছে। আলাপ না হওয়ার কোনো কারণ নেই। এখানে আলাপ হয়েছে যে এদের তো বাইরে যেতে পারার কথাই না, ফার্স্ট উইদাউট বোর্ডস পারমিশন, ঠিক আছে। সো আমি জিজ্ঞেস করেছি যে বোর্ড থেকে পারমিশন নেওয়া হয়েছে কি না, একটু বোঝার চেষ্টা করেন। সো আমি জিজ্ঞেস করছি, আমি উত্তর বলবো না, ঠিক আছে। আরেকটা কি ছিল? টিম বাস ফেল করেছে, সেটাও আমি শুনেছি অবশ্য আগেই।
হ্যাঁ, এটা 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 আসলে আমি আগেই শুনেছি, এটা অস্বীকার করার কোনো পথ নাই। আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, বেস্ট 11-এ নাই, তখনই আমি ফোন করি রাবিদকে, নাই কেন? সো আমি রাবিদকে ফোন করি না রাবিদ? হ্যাঁ হ্যাঁ, আমি স্ট্রেট, আমি সোজা সবটা কথা বলি। আমি রাবিদকে ফোন করি, ও বললো যে ও টিম বাস মিস করেছে, তবে ও এসছে, মানে এমন না যে, মানে হয়তো একটু দেরি করে আসছে। এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা, আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে। কারণ এই একটা আপনাদের একটা সমস্যা কি জানেন, মানে আমার জন্য সমস্যা, আপনাদের সমস্যা না, সমস্যা খালি আমার জন্য আগের মতো আপনারা আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন। আরে আমি তো আগের মতো নাই, আপনারা আমাকে আগের মতো প্রশ্ন করেন কেন? আগে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, কিন্তু এই 3.5 বছর ধরে তো আমি নাই দলের সাথে। আপনারা বলেন আমি কোনো টিম একটা মানে বায়োল্যাটারাল সিরিজ খেলতে গেলে আমি নাই, এটা কোনোদিন হয়েছে দেখছেন কোনো দিন? ওই টিমের হোটেলে থাকতাম, একেবারে প্রতিদিন ওদের সাথে বসতাম, ব্রেকফাস্ট করতাম, কিছু বাদ নাই। আর এখন আমি বিশ্বকাপ খেলা দেখতেও যাই না। এটা তো খালি এই বিশ্বকাপ না, গত বিশ্বকাপও তো যাইনি, একটা ম্যাচ দেখতে গেছিলাম। সো আমি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা ট্রানজিশন খালি প্লেয়ারদের না, সব দিকেই একটা ট্রানজিশন হচ্ছে। সো আমি ইচ্ছা করেই একটু দূরে আছি, যে চাচ্ছি যে না, সো দ্যাট চলে আসার পরে যে যে সমস্যাগুলো হচ্ছে বা হতে পারে, সেগুলো যেন আমরা যদি আগের থেকে সলভ করে যেতে পারি, তাহলে সামনে ইট শুড রান স্মুথলি, এটাই মেন। জি, আমরা সবসময় বিশ্বকাপ খেলার আগে বলি আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। এই নেক্সট বিশ্বকাপটা আসলে কবে আসবে বলে আপনারা? এই যে আপনি কথাটা বললেন, আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ, এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে, আর আমি জীবনে এই কথা বলিই নাই। হ্যাঁ, এগুলো বানান কেমনে? মানে কে যেই বানায়, আপনি না, আমি যারা বানায় কেমনে? আমার আশ্চর্য কাহিনী। আচ্ছা, আবার না 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 না, আপনি 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 আমাকে একটা কথা বলেন। সো যাই দিয়ে বানায়, এখন বানানোর উপরে যদি আমাকে প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে। এমন অবস্থা হয়ে গেছে যে কোনটা যে আসলে সত্যি কোনটা মিথ্যা বোঝার কোনো পথ নাই, এতগুলা বেরোচ্ছে। না না, আমি আরেকটা কথা বলে নিই, এত বেরোচ্ছে যে আমার পরিচিত যারা আমার কাছে পাঠায় এখন, হ্যাঁ, বলে কি এটা কি সত্যি? আরে আমি কেমন বলবো এটা সত্যি কিনা? আজকে কি মুশকিল, দেখে তো মনে হয় একেবারেই সত্যি। সো এমনভাবে বানায় যে বোঝারও কোনো পথ নেই। সো আমি বলছি, বাট এই প্রসঙ্গে আমি একটা কথা বলে এই আমার তরফ থেকে শেষ করছি। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে সমস্ত মানুষের, আপনাদের সাথে আমার বহু বছর হয়ে গেছে অলরেডি, প্রশ্ন করতে চান, আমি প্রশ্ন করতে না করব, উত্তর দিব না, কখনো এরকম ছিল না। ঠিক হোক ভুল হোক, যা আমার মনে হয় আমি সবসময় আপনাদেরকে বলে আসছি, যেটা করেছি কখনো কিছু লুকানোর কোনো ব্যাপার নেই। কিন্তু তার মানে এই না, এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে, বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যে অ্যাটাক, আর অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। এইটা ইজ নো লঙ্গার, আমরা এটা আর অ্যাকসেপ্ট করব না। এই জিনিসটা আপনাদেরকে বলছি, কোনোভাবে এটা আর বরদাস্ত করা হবে না। এই সিদ্ধান্তটা আজকে না হয়ে গেছে, ঠিক আছে? আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু পার্সোনাল অ্যাটাক, বিশেষ করে প্লেয়ারদেরকে ডিউরিং আ ওয়ার্ল্ড কাপ ম্যাচ, এইগুলোতে আমাদের কাছে মনে হয়েছে মানে এটা সংখ্যা খুবই কম। আমি যাদের কথা বলছি, এরা আসলেই ক্রিকেটকে ভালোবাসে কিনা, না ক্রিকেটকে ধ্বংস করতে চাচ্ছে, এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে। সমালোচনা হবে, ক্রিটিসিজম হবে, মানুষ রাগ করবে, উই এগ্রি।
কিন্তু যে সমস্ত আমি একটা দেখছি শুধু একটা দেখে আমার তো নাই, আই এম নট ইন দ্য সোশ্যাল মিডিয়া, তা আমার ফেসবুক টুইটার কিছু নাই তো, তা আমি এখন একটা দেখে আমার এমন রাগ উঠছে যে আমি কি বলবো, আমার অন্যরা পাঠাইলে আমি খুলিও নাই, বিশ্বাস করেন একটাও খুলি নেই আমি। আর আমার শুনে আমি ভাবছি বলে কি এসব, এ তো একটা ক্রিকেট প্লেয়ার একটা দেশের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাকে নিয়ে এইরকম মন্তব্য। ওর কথাটা চিন্তা করেন, ওর খেলা তো দূরে থাকবে, বাড়ি ফিরবে কেমনে দেশে, মা বাবা ভাই বোনদের কাছে মুখ দেখাবে কেমনে, মানে এটা কি ধরনের কথাবার্তা। সো এইগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকের পর থেকে আমরা বলেছি মানে আমি আপনাদেরকে আগেই জানাই দিলাম, এইটা আমরা আর বরদাস্ত করবো না। নেক্সট, এখন বলেন আমাদের এখানে কেউ করছে না, যার কাছে পুরাটা পাবো, কি বলেছি? ঠিক আছে ঠিক আছে, কারণ হঠাৎ করে সেদিন দেখি, হ্যাঁ না আমি বলছি হঠাৎ করে সেদিন টিভিতে স্ক্রলে দেখছি ক্যাপ্টেন শান্ত বাদ, কে বললো? জালাল ইউনুস। আমি জালাল ভাইলে ফোন করলাম, ভাই আপনি কী ধরনের মন্তব্য দিলেন, কখন বাদ দিলাম, আমরা তো আলাপই করি নাই, আরে এত বড় একটা সিদ্ধান্ত আমি জানবো না? উনি বলে আমি বলিই নেই। আমরা এটা কী বলেন টিভিতে, এটা তো সোশ্যাল মিডিয়া না, টিভিতে স্ক্রলে দিচ্ছে। পরে পুরো ইন্টারভিউটা জালাল ভাই পাঠিয়ে দিলাম, আপনাদের কোথাও তো বলেই নেই। মানে আপনি মানে কনফিউশন হয় কি, এখন একটা কথা বলতে গেলে এক এক রকম ইন্টারপ্রিটেশন হয়, ইন্টারপ্রিটেশনটা সেই জন্য আমি চাই যে অনেকে আমাকে বলে না, এই বিশ্বকাপের এই পরপর আমার অফিসে মানে মন্ত্রণালয়ে গিয়েছিল, এই এক লাইনে বলে না, যে এক লাইনে কোনো কথা বলা যাবে না এখানে, এক লাইনে বললেই বিপদ, এটার 1000টা মিনিং হবে। কাজে আমাকে ভেঙে বলতে হবে, চেষ্টা করতে হবে যে আমার কি মনে হয়, এখন ওয়েদার ইটস রাইট অর রং ইজ এ ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, ও কোচিং প্যানেল নিয়ে আপনাদেরকে এইটুকু বলতে পারি, আমরা যেটা বলেছি মোশতাক ওর সাথে আমরা উই আর রেডি টু এক্সটেন্ড, এই সিদ্ধান্তটা হয়ে গেছে। অন দি আদার হ্যান্ড আমরা আবার কিছু কিছু নতুন অপশনও খুঁজছি, অন্যান্য সব জায়গাতেই আমরা খুঁজছি যে দেখা যায় আমাদের কি কি অপশনস আছে। থ্যাংক ইউ। হাতুরা সিং এর সাথে আমাদের বোধহয় ফেব্রুয়ারি পর্যন্ত আছে। ওয়ার্ল্ড কাপ চলাকালে মামুন ভাই, আমি যতটুকু জানতে পেরেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ দল একজন রাজনৈতিক নেতার বাসায় দাওয়াত খেতে গিয়েছিল, এরকম একটা ইস্যু শুনেছিলাম মামুন ভাই। আপনারা কি এরকম কোনো কিছু শুনেছেন? এটা আমি শুনি নাই, আমি সত্যি শুনি নাই, কারণ ওখানে রাজনৈতিক কে আছে আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া, আমি জানি না। থ্যাংক ইউ। হ্যাঁ আপনাকে আমি একটা কথা বলি, মুশফিক টি-20 থেকে রিটায়ার করেছে, কেন করেছে যাই না, মানে এটা আমাদের সাথে কথা হয়নি, অন্তত আমি জানি না, ঠিক আছে। মুশফিক যদি খেলতো তাহলে ডেফিনেটলি এখানে একটা ছেলে বাদ পড়তো না? নিশ্চয়ই পড়তো। আচ্ছা, মাশরাফি যদি খেলতো, মানে খেলবে না সেটা আমি বলছি, তাহলে কি এখানে আরেকজন বাদ পড়তো? মানে আমি বলছি এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা এবার সাধারণত একজন দুজন করে যদি চেঞ্জ করে খেলানো যায় সুবিধা। আমরা এবার 5টা খেলিয়েছি, সামনে আমরা চেষ্টা করব আরও 5 জনকে দেখতে, বাট এটা কন্টিনিউয়াস প্রসেস। আহামরি কোনো ভয় পাওয়ার মতো কিছু এখন পর্যন্ত আমি দেখি না, মানে যেটা হয়েছে, ঠিক আছে। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এখনো সাফারিং না, যাই হোক, আপনারা একটা জিনিস মনে রাখবেন যে টু কনক্লুড, ওরা নতুন ছেলেদের ব্যাপারে উই আর স্যাটিসফাইড, মানে স্যাটিসফাইড সবার ব্যাপারে না, 3 জনকে আমরা মনে করেছি তাদের পোটেনশিয়ালটা আছে, তারা কেউ তামিম সাকিব মুশফিক রিয়াদ হয়ে যায় নাই, একটু ব্যাপারটা আমি বুঝাইনি, ওরা এখন মানে এখনকার সাথে কম্পেয়ার করলে হবে না, ওদের পোটেনশিয়াল আছে। আর আমরা মনে করি যে
এখনও বিশ্বাস করি যে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এরা যদি খেলে তারা ভালোই খেলবে। এই ওয়ার্ল্ড কাপটা হয় নাই, কিন্তু এখন আমাদের সেই বিশ্বাসটা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।